হাই বন্ধুরা, ভূত প্রেতের আস্তানায় তোমাদেরকে স্বাগতম। যারা বলো ভূত বলতে কিছু নেই, তারা আসলে ওরকম কিছু ফেস করনি কখনো। আর তাছাড়া এখন যুগ পাল্টেছে, বড় বাগান, নির্জন বাড়ি, নির্জন এলাকা, এগুলোর সংখ্যা কমে গেছে। তাই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তোমাদের চোখে পড়ছে না। আমার চ্যানেলে যা শুনবে পুরাটাই বাস্তব, পুরাটাই রিয়েল। বানোয়াট, গাঁজাখুরি ওরকম গল্প আমি পছন্দ করি না। ছোটবেলা থেকেই ভৌতিক ঘটনার পাগল ছিলাম। কোনো বয়স্ক বুড়ো বুড়ি দেখলেই তাদের কাছে জানতে চাইতাম তাদের বাস্তব জীবনে ভৌতিক কোনো ঘটনার এক্সপিরিয়েন্স আছে কিনা, হোক তারা পরিচিত বা অপরিচিত। এইভাবে আমার স্টকে হাজার হাজার বাস্তব ঘটনা জমা হয়েছে। তো বন্ধুরা, বাড়তি কথা বাদ দিয়ে চলো শুরু করি। সময়টা ছিল 2014। আমি আমার এক বন্ধুর বাড়িতে আড্ডা দিতে যাই। তো আমার বন্ধুর দাদি অনেক বুড়ো, লাঠি ছাড়া হাঁটতে পারে না, তবে কথা বলতে পারে। আমার স্বভাব যেটা, আমি তার কাছে গিয়ে বললাম, দাদি, আপনি কি কখনো ভূত প্রেত দেখেছেন? সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরে ভাই, দেখছি মানে পুরো বংশ খালি করে ফেলাইছে। আমি আগ্রহ নিয়ে বললাম, কি হয়েছে দাদি? তখন তিনি বলা শুরু করলো। আমি তার মতো করে বলতে পারবো না, আমি আমার মতো করেই বলছি। আমরা 3 বোন আর 1 ভাই ছিলাম। আমাদের ভাই বোনদের মধ্যে এখন শুধু আমিই বেঁচে আছি, বাকি সবাই ছোটবেলায় মারা গেছে। আমাদের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে বড় একটা বিলের পাশে ছিল। আমাদের বাড়িতে একটাই ঘর ছিল। আমরা 4 ভাই বোন আনন্দ উল্লাসেই ছিলাম। তবে আমরা সন্ধ্যার পরে কখনো ঘর থেকে বের হতাম না। আমাদের বাবা মা বের হতে দিত না। শুধু বাবা বের হতো খুব প্রয়োজন হলে। তবে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠতাম যখন ফজরের আজান দিত, কারণ আমরা অনেক কিছু কুড়াতাম, যেমন সুপারি, বাদাম, তাল, গাব, খেজুর ইত্যাদি। এগুলো গাছের নিচে পড়ে থাকতো। তাড়াতাড়ি না উঠলে এগুলো অন্যরা নিয়ে যেত। আমি সবার ছোট ছিলাম, তখন আমার বয়স ছিল 5 বছর। আর আমাদের সবার বড় ছিল আমার ভাই, ওর বয়স ছিল 12 বছর। আমাদের বাবা ক্ষেতে ধান চাষ করত। তো ভালো বীজ, ভালো সার আমাদের স্থানীয় বাজারে পাওয়া যেত না। সেগুলো কিনতে হলে গঞ্জে যেতে হতো। নৌকা দিয়ে যেত, এবং যেদিন যেত সেদিন ফিরতে পারতো না, পরের দিন ফিরত। এবং যাওয়ার সময় আমাদের খুব সতর্ক করে যেত, আমরা যেন সন্ধ্যার পরে কোনোভাবেই ঘর থেকে বের না হই, এবং খুব ভোরে উঠে যেন সুপারি, তাল, বাদাম, খেজুর এগুলো কুড়াতে না যাই। তো বরাবরের মতো একদিন বাবা দুপুরে ভাত খেয়ে গঞ্জের উদ্দেশ্যে রওনা হলো এবং আমাদেরকে
এবং আমাদের মাকে ভালোভাবে সাবধান করে দিল সন্ধ্যার পরে যেন কোনোভাবেই ঘরের বাইরে বের না হই। আর আমাদের একটা এরিয়া ছিল, আমাদের বাড়ির চতুর্পাশে, তখনকার ভাষায় সেটাকে বলতো বন দেওয়া। প্রতিটা বাড়ি এরকম বন দেওয়া ছিল। নতুন বাড়ি করার পরে মৌলবীরা এসে দোয়া দুরুদ পরে বাড়ির চতুর্পাশে মাটির ভিতরে কিছু একটা পুঁতে রাখত এবং গাছের সাথে কিছু একটা ঢাকনা অথবা কোনো একটা পাত্রে কিছু আরবিতে লিখে সেটাকে টানিয়ে রাখত। তো যেই এরিয়াটুকু বন দেওয়া থাকতো সেই এরিয়াটুকুর ভিতরে কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারতো না। বাবা যাওয়ার আগে আমাদেরকে বারবার বলেছে আমাদের বাড়ির এরিয়ার বাইরে সন্ধ্যার পরে অথবা ভোরে যেন না যাই। তো সেদিন রাতে আমাদের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটল। রাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমোতে যাব এমন সময় শুনতে পেলাম আমাদের বাবা বিলের অপর প্রান্ত থেকে, আমার বড় ভাইয়ের নাম ছিল মিন্টু, আমার বড় ভাইয়ের নাম ধরে ডাকতেছে এবং বারবার ডাকতেছে। আমাদের বাড়ির পরে মস্ত একটা ধান ক্ষেত, ধান ক্ষেতের অপর প্রান্তে একটা খাল, সেইখান থেকে ডাকটা আসতেছে। তো আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারলাম যে আমাদের বাবা কোনো কারণে হয়তো গঞ্জে যেতে পারেনি, এখন বিলের অপর প্রান্তে সে আছে, বাসায় আসতে চাচ্ছে, হয়তো বা আলোর জন্য আসতে পারতেছে না, তাই আমার বড় ভাইকে ডাকতেছে হারিকেন নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের মা এবং আমাদের বড় ভাই আমাদের তিনজনকে ঘরে রেখে একটা হারিকেন নিয়ে বেরিয়ে পড়ল। আমার মা আর আমার বড় ভাই বিলের অপর প্রান্তে পৌঁছে সেইখানে কাউকেই দেখতে পেল না। তারা অনেকক্ষণ সেখানে অপেক্ষা করছিল এবং এদিক সেদিক খুঁজতেছিল, কিন্তু কাউকেই দেখতে পেল না। আমার বড় ভাই আব্বা আব্বা বলে অনেক চেঁচাচ্ছিল, কিন্তু কেউ ছিল না সেখানে। তো যখন তারা ফিরে আসবে এমন সময় আমাদের বাবা আবার ডাকলো, কিন্তু সেই ডাকটা আসলো সেইখান থেকে আরও অনেক দূর থেকে। তো আমার মা এবং আমার বড় ভাই নিরুপায় হয়ে সেইখানে গেল। সেইখানে একটা বড় পানের বট ছিল যেখানে পান গাছের চাষ হতো। সেইখানে গিয়েও সেম অবস্থা, কেউ নেই। তো সেখানেও অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন তারা ফিরে আসবে তখন শুনতে পেল খালের অপর প্রান্তে অনেক দূর থেকে ডাক আসতেছে, মিন্টু বাবা এদিকে আয় তো, তাড়াতাড়ি আয়। বন্ধুরা, এই ঘটনার বাকি অংশটুকু শুনতে পাবে তোমরা পরবর্তী এপিসোডে। ভূত প্রেতের আস্তানার সাথে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের প্রতিটি ঘটনা বাস্তব, কোনো গাঁজাখড়ি বানোয়াট গল্প এখানে পাবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।